সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি মন্তজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি নাসরিন আক্তার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণীর সাথে ক্লাস নেব। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় আমি তোমাদেরকে ক্লাসটি দেখার আমন্ত্রণ, সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। তোমরা আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে করবে। আমি যদি তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দিই, আমরা কি জানি না সবাই, প্রশ্নটাও তোমাদের মধ্যে আমি রাখতে পারি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাই না? কি রবীন্দ্রনাথ কি করেছেন? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাই নয় কি? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এটা একটা বাক্য। আরো একটা বাক্য যদি আমি দিই, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি ভেট দিয়ে গেলাম রচনা করেন। অথবা রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়, এরকম বাক্য যদি দেই, রচিত হয়। গীতাঞ্জলি কি হয়? রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়। আরো একটা বাক্য যদি দিই, আমার খাওয়া, আমি যদি আরো একটা বাক্য তোমাদের দেই যে আমার খাওয়া হলো না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনটি বাক্য দেওয়া আছে। এক হচ্ছে কি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, দুই হচ্ছে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, গীতাঞ্জলি রচিত হয়েছে, অথবা যদি রচিত লিখি তাহলে এখানে কথাটা হয়েছে হয়ে যাবে। গীতাঞ্জলি লিখেছেন, শুধু যদি কর্তৃক না দিই তাহলে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচিত করেছেন। তো আর রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। এই তিনটা বাক্যের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে তোমরা স্পষ্ট দেখো, উপরে প্রথম বাক্যে হচ্ছে কি, এই তিনটা বাক্য, প্রথম বাক্য হচ্ছে, প্রথম বাক্যে কর্তায় রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। কে লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন। এই বাক্যে হচ্ছে কি, কর্তায়। দ্বিতীয় বাক্যে দেখো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, এটা কিন্তু করণ। রবীন্দ্রনাথ কর্তৃক হলে এটা করণ। আর যদি বলা হয় শুধু রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কর্তৃক শুধু গীতাঞ্জলির নিচে যদি আন্ডারলাইন হয়, তখন হবে কি রচনা করেছেন, তখন হবে কর্মে। অর্থাৎ প্রথম বাক্যে কর্তায়, দ্বিতীয় বাক্যে কর্ম অথবা করণ, আর তৃতীয় বাক্যে আমার খাওয়া হলো না। কি হলো না? খাওয়া। এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। এখানে আমরা যখন যেখানে নিব, অর্থাৎ এই তিনটা বাক্যের মধ্যে প্রথম বাক্যে কর্তা, দ্বিতীয় বাক্যে হচ্ছে কর্ম অথবা করণ, তৃতীয় বাক্যে হচ্ছে কি, ক্রিয়ার প্রাধান্য রয়েছে। তাহলে আমরা এই বাক্যগুলি থেকে বলতে পারি যে বাক্যের বিভিন্ন রকম প্রকাশভঙ্গি হচ্ছে বাচ্য। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কি, বাচ্য। এগুলি হলো কি বিভিন্ন ধরনের বাচ্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি, বাচ্য।
এই যে তিনটা বাক্য রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, আমার খাওয়া হলো না। এক একজন কিন্তু এক এক রকম মন্তব্য করলেন। এবং এখানে প্রথম বাক্যে আমরা কর্তা, দ্বিতীয় বাক্যে কর্ম বা করণ, তৃতীয় বাক্যে আমরা কি পেলাম, যে ক্রিয়া প্রাধান্য পেয়েছে, অর্থাৎ ক্রিয়ার প্রাধান্য রয়েছে। আর এই বাক্যের বিভিন্ন রকম প্রকাশ ভঙ্গিকেই কি বলা হয়, বাচ্য বলা হয়। তাহলে সুতরাং আমরা একটু জানবো যে বাচ্যর প্রকার। আমরা কি জানবো যে বাচ্যর প্রকার। বাচ্য হচ্ছে কি, বাচ্য তিন প্রকার। বাচ্য কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, দুই হচ্ছে কর্মবাচ্য, আর তিন হচ্ছে ভাববাচ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানলাম, বাক্যের বিভিন্ন রকম প্রকাশভঙ্গিকে বলে বাচ্য। আর এই বিভিন্ন রকম প্রকাশভঙ্গি ছিল এই তিনটা। ঠিক আছে, আমি যদি বলি আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমার কর্তৃক বইটি পঠিত হচ্ছে, বা শিক্ষক কর্তৃক বইটি পঠিত হচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা প্রকাশভঙ্গি, এটাও কিন্তু একটা বাচ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে পেলাম যে বাচ্য তিন প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, দুই হচ্ছে কি কর্মবাচ্য, তিন হচ্ছে কি ভাববাচ্য। এবার আমরা আলোচনা আসতে পারি যে কর্তৃবাচ্যটা কি, আমরা সেটা জানবো। কর্তৃবাচ্য হচ্ছে যে বাক্যে বক্তার অর্থ কি হয়, প্রাধান্য রক্ষিত হয়। যে বাক্যে বক্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় তাকে কর্তৃবাচ্য বলে। এই কর্তৃবাচ্য, এবং এটা ক্রিয়ার কি, এটা ক্রিয়া কর্তার অনুসারী হয়। এটা ক্রিয়া কি হয়, কর্তার অনুসারী হয়, সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে আমরা জানলাম কি, যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয় তাকে কি বলে, কর্তৃবাচ্য বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন এখানে আমি এক্সাম্পল দিতে পারি, ছাত্ররা অঙ্ক করছে। ছাত্ররা কি করছে, অঙ্ক করছে। যদি কি হয় তাহলে কর্ম হয়ে যাবে, যে কারা করছে তাহলে এটা কর্তৃ। তাহলে কর্তৃবাচ্য হলো কি, ছাত্র অঙ্ক করছে। এবার আসো, এই কর্তৃবাচ্যে আবার কি থাকে, ক্রিয়াপদ সর্বদা কর্তার অনুসারী হয়। এক নম্বরে হচ্ছে এই রুলসগুলিতে আসো, ক্রিয়াপদ সর্বদা কি হয়, কর্তার অনুসারী হয়। দুই আসো, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া বা ষষ্ঠী বা শূন্য হয়। যেমন যথা আমি বলতে পারি যে শিক্ষক কি করছেন, ছাত্রদের পড়াচ্ছেন, বা শিক্ষক ছাত্র পড়ান। অথবা রুগীর পথ্য কি করো, শিক্ষক ছাত্রদের পড়ান, আবার রুগীকে পথ্য দাও। এগুলি হচ্ছে কি, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য, কর্মের দ্বিতীয়া বা ষষ্ঠী, এবং অথবা কি হয়, শূন্য হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কর্তৃবাচ্য সম্পর্কে জানলাম। কর্তৃবাচ্য আমরা কি জানলাম, যে কর্তৃবাচ্যে যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্য বলে। আর এই কর্তৃবাচ্য হচ্ছে ছাত্র অঙ্ক করছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য। আর এই কর্তৃবাচ্যে আমরা জানলাম যে ক্রিয়াপদ, এটা কর্তৃবাচ্য কর্তৃক হলো কি, ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়। দুই জানলাম কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য এবং কর্মে দ্বিতীয় বা ষষ্ঠী এবং শূন্য বিভক্তি হয়। আর সেক্ষেত্রে আমরা জানলাম শিক্ষক ছাত্রদের পড়েন। আবার রুগীকে পথ্য দাও। ঠিক আছে, নেক্সট আসো, কর্মবাচ্যে যে বাক্যে কর্মের সাথে, নেক্সট বাক্যে আমরা আসবো কি, কর্মবাচ্য। কর্তৃবাচ্য আমরা আলোচনা শেষ, এবার আমরা আসবো কর্মবাচ্যে। কর্মবাচ্যে এসে, যে কর্মবাচ্য হচ্ছে কি, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রাধান্যভাবে প্রকাশিত হয়। কি হয়, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধে কি হয়, প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে। তাকে কি বলে, কর্মবাচ্য বলে। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। শিকারী কর্তৃক কি হয়েছে, ব্যাঘ্র নিহত হয়েছে। এটা হচ্ছে কি, কর্মবাচ্য। এটা কি, কর্মবাচ্য। শিকারী কর্তৃক কি হয়েছে, ব্যাঘ্র নিহত হয়েছে। শিকারী কি করেছেন, ব্যাঘ্রকে নিহত করেছেন, অর্থাৎ শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। এটা হচ্ছে কর্মবাচ্য। নেক্সট আমরা আসি যে কর্মবাচ্যে কর্মে হচ্ছে কি, প্রথমা, মানে এই রুলসে কর্মবাচ্যে কর্মে কি হবে, প্রথমা বা কর্তায় তৃতীয়া।
ও দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গে ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মে অনুসারী হয়। তাহলে আমরা কি পেলাম? কর্মবাচ্যের রুলসটা কি? কর্মবাচ্যের রুলস হচ্ছে কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্তায় হচ্ছে কি তৃতীয়া, ও দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গে ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়। যথা আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়েছে। আলেকজান্ডার কর্তৃক কি হয়েছে? পারস্য দেশ বিজিত হয়েছে। তাহলে এটা কিন্তু কর্মবাচ্য। আলেকজান্ডার কর্তৃক কি হয়েছে? পারস্য দেশ বিজিত হয়েছে। এখানে আমরা কর্মবাচ্যে কর্মে বাচ্যে কর্মে প্রথমা বা কর্তা তৃতীয়া ও ধারা দেয়া কর্তৃক অনুসারে ব্যবহারটা পেলাম। তাহলে আলেকজান্ডার কর্তৃক কি হয়েছে? পারস্য দেশ বিজিত হয়েছে, এটা হচ্ছে কর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ওখানে একটা কথা তোমাদের বলি নাই যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। কর্তৃক কথাটা বিভক্তির ক্ষেত্রে হবে, কিন্তু এখানে কিন্তু কর্মবাচ্যের ক্ষেত্রে এখানে কিন্তু যে কর্তৃক যখন ব্যবহৃত হবে তখন আমরা বিভক্তি যখন করবো তাহলে গীতাঞ্জলি কর্তৃক রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। এক্ষেত্রে হচ্ছে কি কর্তায় প্রথমা আমরা কি জেনেছিলাম কর্তৃবাচ্যের রুলস আইসা, অর্থাৎ বাচ্য পরিবর্তন আমরা জানছিলাম যে কর্তায় দ্বিতীয়া এবং কর্মে প্রথম হলো কি কর্তা এবং দ্বিতীয় হচ্ছে কর্মের, এবং তৃতীয় বাক্যে ছিল কি ক্রিয়ার প্রাধান্য লিখিত, অর্থাৎ এটা কর্মের প্রাধান্য লিখিত বাচ্যের ক্ষেত্রে। এটা শুধু বাচ্চের ক্ষেত্রে। যদি কারক বিভক্তিতে যাই তাহলে রবীন্দ্রনাথ কর্তৃক, তখন সেটা আবার করণ চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কর্মবাচ্য সম্পর্কেও জানলাম। কর্মবাচ্যের সম্পর্কে আমরা কি জানলাম? যে কর্মবাচ্যে কর্মে হচ্ছে প্রথমা বা কর্তায় তৃতীয়া ও ধারা দিয়া কর্তৃক অনুসারে কি হয়? ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মের কি হয়? অনুসারী হয়। যেমন আমরা কি জানতে পারলাম? আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়েছে। এবার আসো 2 কখনো কখনো কর্মের দ্বিতীয় বিভক্তি হতে পারে। কি হতে পারে? কখনো কখনো কর্মে দ্বিতীয় বিভক্তি হতে পারে। যেমন আমি যদি বলি আসামিকে, এখানে একটা বাক্য যদি আমি বলি আসামিকে কি করা হয়েছে? জরিমানা করা হয়েছে। আসামিকে কি করা হয়েছে? জরিমানা করা হয়েছে। এই আসামিকে এটাই কি আসামিকে জরিমানা করা হয়েছে। এই আসামিকে এটাই দ্বিতীয়, আসামিকে জরিমানা করা হয়েছে। তাহলে এই আসামিকে এটা হচ্ছে কি দ্বিতীয়া। তাহলে কি হয়? কখনো কখনো কি হয়? কর্মে দ্বিতীয় বিভক্তি হতে পারে। আসামিকে জরিমানা করা হয়েছে, আর এটা যদি আমরা ভাববাচ্য করি এটা হচ্ছে কি আমাদের কর্মবাচ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আসো আমরা ভাববাচ্য সম্পর্কে বলবো, ভাববাচ্য সম্পর্কে জানবো। ভাববাচ্য হচ্ছে কি যে বাক্যে কি থাকে না? কর্ম থাকে না, এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে কি হয়? বিশেষভাবে বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রয়োজন, তাকেই ভাববাচ্য বলে। যে বাক্যে কি থাকে না? কর্ম থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে যেন ভাববাচ্য হচ্ছে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যে ক্রিয়া হয় কি? ভাববাচ্যে ক্রিয়া হয় সর্বদা নাম পুরুষের, এবং ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তিও প্রযুক্ত হয়। তাহলে আমরা 3টা বিষয় জানবো, যে ভাববাচ্যের ক্রিয়া সর্বদা কি হয়? নাম পুরুষের হয়। আবার ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী হয়, দ্বিতীয় হয় অথবা তৃতীয় বিভক্তিও প্রযুক্ত হয়। তাহলে আসো আমরা এক্সাম্পল শুরুকে দিব। আমার খাওয়া হলো না। এই যে আমার খাওয়া হলো না, এই বাক্যটা কিন্তু আমরা ভাববাচ্যের উদাহরণ দিতে পারি। আমার খাওয়া হলো না, এটা আমরা ভাবে। এখানে হচ্ছে কি এই আমার, এটা হবে কর্তায় কার, কে বা কার হইলে কর্তৃ, এই কর্তায় হচ্ছে ষষ্ঠী। আর দ্বিতীয় বাক্য যদি আমি বলি, আবার এটা কিন্তু নাম পুরুষের হয়, কর্তার ষষ্ঠী বিভক্তি হয় এবং নাম পুরুষের। দ্বিতীয় বাক্য যদি আমি বলি আমাকে এখন যেতে হবে, দ্বিতীয় একটা বাক্য দিলাম, আমাকে এখন যেতে হবে। তাহলে আমি কি করতে পারি? আমাকে, কাকে? আমাকে, এটা হলো কর্তায় কি দ্বিতীয়, আমাকে কে রে হলো দ্বিতীয়, এটাও সর্বদা নাম পুরুষের হবে। আবার তৃতীয় যদি বলি তোমার দ্বারা এই কাজ হবে না, তোমার দ্বারা এই কাজ হবে না, অথবা তোমার দ্বারা এই কাজ হবে না সাধন, তাহলে এটা হলো কর্তায় তৃতীয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের তাহলে আলোচনা এটাই হচ্ছে। ভাববাচ্যে কি জানো? ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় থাকে ষষ্ঠী, দ্বিতীয়া অথবা কি থাকে? তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
আরও হয় কি যে এখানে যদি আমরা এক্সাম্পল স্বরূপে দিই তাহলে কি জানলাম, আমার খাওয়া হলো না, এটা হচ্ছে ভাববাচ্য। আমার খাওয়া হলো না, এটা হচ্ছে কি ভাববাচ্য। এখানে হচ্ছে আমার আমার খাওয়া হলো না, আমার হচ্ছে কর্তায় ষষ্ঠী, আর এটাই সর্বদা কি হয়, নাম পুরুষের হয়। 2 নম্বর বাক্য কি দিলাম আমি, যে আমাকে যেতে হবে। কাকে যেতে হবে, আমাকে। এটা হচ্ছে কর্তায় দ্বিতীয়া, কাকে যেতে হবে, আমাকে যেতে হবে, কর্তায় দ্বিতীয়া, এটাও সর্বদা নাম পুরুষের হয়। আবার 3 নম্বর বাক্য দিয়েছি কি, তোমার ধারা এই কাজ হবে না, অর্থাৎ এটা হচ্ছে কি কর্তায় তৃতীয়া, তোমার ধারা এই কাজ হবে না, সুতরাং এটাও সর্বদা নাম পুরুষ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাচ্য কাকে বলে, বাচ্যের প্রকারভেদ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। আমি একটু পুনরালোচনায় আসি। আমরা কি জেনেছি যে আমরা উপরে 3টা এক্সাম্পল দিয়েছিলাম। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। রবীন্দ্রনাথ কি করেছেন, গীতাঞ্জলি লিখেছেন অথবা রচনা করেছেন। তাহলে কে করেছেন, রবীন্দ্রনাথ। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কর্তায়, এই বাক্যটা হচ্ছে কি কর্তায়। 2 আমরা করেছি কি, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, এটা হচ্ছে কর্মে, বাক্যটা হচ্ছে কি কর্মে, বাচ্যের ক্ষেত্রে এটা কর্মে। আমার খাওয়া হলো না, এটা হচ্ছে ভাববাচ্য, অর্থাৎ এই বাক্যে কি হয়, ক্রিয়ার প্রাধান্য রক্ষিত হয়েছে। অর্থাৎ প্রথম বাক্যে কর্তা, দ্বিতীয় বাক্যে হচ্ছে ক্রিয়া কর্মের, এবং তৃতীয় বাক্যে কি হয়েছে, ক্রিয়ার প্রাধান্য রক্ষিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সেখান থেকেই জেনেছি বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে কি বলে, বাচ্য বলে। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলে বাচ্য। আমি যেভাবে বাক্যগুলি প্রকাশ করব সেই প্রকাশভঙ্গি, বিভিন্ন প্রকার প্রকাশভঙ্গিটাই হচ্ছে বাচ্য। আর এক্ষেত্রে আমরা জেনেছি বাচ্য 3 প্রকার, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, আর একটা হচ্ছে কি ভাববাচ্য। আমি আবার বলছি, একটা ভাববাচ্য হচ্ছে বাচ্য 3 প্রকার, এক হচ্ছে কর্তৃবাচ্য, 2 হচ্ছে কর্মবাচ্য, 3 হচ্ছে ভাববাচ্য। আর কর্তৃবাচ্য আমরা জেনেছিলাম কি, যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। দ্বিতীয় বাক্য আমরা কি জেনেছি, দ্বিতীয় বাক্য জেনেছি আমরা কর্তৃবাচ্যের পরে আমরা জানছি কি কর্মবাচ্য সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কর্মবাচ্যটা হচ্ছে কি, কর্তৃবাচ্যের মধ্যে আরও একটা ছিল কি, কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদা কি হয়, কর্তার অনুসারী হয়। আবার এর আরেকটা এক্সাম্পল ছিল কি, কর্তৃবাচ্যে কর্তার প্রথমা বা শূন্য, কর্মে কি ছিল দ্বিতীয় বা ষষ্ঠী বা শূন্য অথবা শূন্য। আবার কর্মবাচ্যের মধ্যে আমরা কি জানলাম, যে কর্মবাচ্য হলো যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রাধান্যভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে। সেখানে আমরা কি জেনেছিলাম, যেমন শিকারী কর্তৃক ব্যাকরণ নির্মিত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবশেষে ছিল আমাদের কর্মবাচ্যের পরে কি ভাববাচ্য। কর্মবাচ্যের আরেকটি এক্সাম্পল ছিল যে কর্মবাচ্যে কর্মে প্রথমা বা তৃতীয়া, কর্তায় তৃতীয়া এবং ধারা দিয়া কর্তৃক অনুসারে ব্যবহৃত হয় এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়, এরকম আমরা জেনেছি। তারপর সবশেষে আমাদের আসলো কি ভাববাচ্য। ভাববাচ্য হচ্ছে কি, ভাববাচ্যটা হলো কখনো কখনো কর্মের দ্বিতীয় বিভক্তি হতে পারে। যেমন আসামিকে জরিমানা করা হয়েছে যেবার, অর্থাৎ এই ভাববাচ্য কখনো কখনো কর্মের দ্বিতীয় বিভক্তি হতে পারে, এটা হলো কর্মবাচ্যের কথা। এবার আসো আমরা ভাববাচ্যে আসি। ভাববাচ্য হচ্ছে যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়। যে বাক্যে কি থাকে না, কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই কী হয়, বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে কী বলে, ভাববাচ্য বলে। ভাববাচ্যের সর্বদা কী হয়, নাম পুরুষের হয়। ভাববাচ্য ক্রিয়া সর্বদা কী হয়, নাম পুরুষের হয়। যেমন ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া এবং তৃতীয় বিভক্তিও প্রচলিত হয়। আরও কি বলেছিলাম, যে আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, এটা ছিল কর্তায় ষষ্ঠী বা এটা নাম পুরুষের হয়। আবার আমাকে যে দেখতে হবে, এটাও কি ছিল কর্তায় দ্বিতীয়া, সেটাও কি হবে, সর্বদা নাম পুরুষের হবে। আবার সবার শেষে ছিল তোমার দ্বারা এ কাজ হবে না, এটা ছিল কর্তায় তৃতীয়া, তাহলে এটাও সর্বদা নাম পুরুষের হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ আমি বাচ্য সম্পর্কে তোমাদেরকে যে ধারণাগুলি দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাচ্য কাকে বলে, বাচ্যের প্রকারভেদ সম্পর্কে এবং আমি কি সংজ্ঞাসহ আলোচনা করে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে এর দ্বিতীয় অংশটুকু করবো। এটা ছিল প্রথম অংশ। কি ছিল, বাচ্যের প্রথম অংশ, প্রথম পার্ট।
প্রথম পার্ট বা প্রথম অংশ, এটা ছিল প্রথম অংশটা। আমরা আগামী দিন দ্বিতীয় অংশ নিয়ে অর্থাৎ বাচ্য পরিবর্তন সম্পর্কে জানবো। কি জানবো? কর্তৃ থেকে কর্ম, কর্ম থেকে ভাববাচ্য, আবার ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, এরকম করে আমরা একটা রূপান্তর জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি ভালোভাবে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবা, যথেষ্ট অনুশীলন করবা, কারণ ভালো ফলাফল অর্জনে গভীর অনুশীলনের প্রয়োজন। গভীর অনুশীলন ছাড়া ভালো ফলাফল করা যায় না। তো তোমরা এই ক্লাসটি ভালোভাবে গভীরভাবে অনুশীলন করো, সেই প্রত্যাশা আমার আছে তোমাদের প্রতি। তোমরা ভালো করো এবং ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।